পাকিস্তানি পারমাণবিক বোমার জনক আব্দুল কাদির খান তাকে প্রাক্তন সিআইএ পরিচালক জর্জ টেনান্ট ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক মনে করতেন। আর মোসাদের সাবেক প্রধান সাব্বাই সাবিদ তাকে হত্যা না করার জন্য আক্ষেপ করতেন। কিন্তু প্রায় ২৫ কোটি পাকিস্তানি নাগরিকের কাছে আব্দুল কাদির খান একজন কিংবদন্তি এবং জাতীয় বীর। 1936-এ জন্ম নেওয়া এই বিজ্ঞানী ৮৫ বছর বয়সে মারা যান। দক্ষিণ এশিয়ার এই দেশটির পারমাণবিক বোমা তৈরির পিছনে তিনি সবচেয়ে বেশি দায়ী। তিনি একটি গোপন পারমাণবিক কর্মসূচি তৈরি করেছিলেন যার সরকারি কোনো অস্তিত্ব ছিল না। তিনি আরও একটি গোপন নেটওয়ার্ক পরিচালনা করতেন যা ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করত। ইসরায়েল, যারা নিজেরাও পারমাণবিক শক্তিধর দেশ, তারা পাকিস্তান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেজন্য গুপ্ত হত্যার চেষ্টা এবং হুমকি পর্যন্ত দিয়েছিলেন। ১৯৮০-র দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনাও করেছিলেন, কিন্তু এর কিছুই সফল হয়নি এবং পাকিস্তান পারমাণবিক শক্তিতে পরিণত হয়। সবকিছুর শুরুটা ঘটেছিল ১৯৭৬ সালের জানুয়ারিতে। তিনি হঠাৎ করে রহস্যজনকভাবে নেদারল্যান্ড ত্যাগ করেন। তিনি বলেছিলেন যে পাকিস্তানে তিনি এমন একটি প্রস্তাব পেয়েছেন যা তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। পরবর্তীতে খানের বিরুদ্ধে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট চুরি করে পাকিস্তানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সেই বছরের জুলাইয়ে তিনি রাওয়ালপিন্ডিতে একটি গবেষণা পরীক্ষাগার স্থাপন করেন যা পারমাণবিক অস্ত্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করে। পাকিস্তানের সামরিক বাহিনী খানের কাজকে সমর্থন করলেও বেসামরিক সরকারগুলোকে সাধারণত অন্ধকারে রাখা হতো। এমনকি জুলফিকার আলী ভুট্টোর কন্যা এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকেও তার জেনারেলরা ইরানের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগির কর্মসূচির বিষয়ে একটি শব্দও জানাননি। তিনি এই বিষয়ে কেবল ১৯৮৯ সালে তেহরানে হঠাৎভাবেই জানতে পারেন। ইরানের তৎকালীন প্রেসিডেন্ট তাকে একপাশে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন যে তারা দুই দেশের বিশেষ প্রতিরক্ষা বিষয়গুলির বিষয়ে চুক্তিটি পুনরায় নিশ্চিত করতে পারে কিনা। ভুট্টো বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করেন, আপনি ঠিক কি বিষয়ে কথা বলছেন জনাব প্রেসিডেন্ট? জবাবে ইরানি প্রেসিডেন্ট বললেন, পারমাণবিক প্রযুক্তি। ভুট্টো হতবাক হয়ে যান। একিউ খানের পারমাণবিক কার্যক্রমের পিছনের প্রধান উদ্দেশ্য ছিল আদর্শগত। তিনি বলেন, আমি আমেরিকান এবং ব্রিটিশদের সবচেয়ে পবিত্র মনোভাব নিয়ে প্রশ্ন করতে চাই, এই জারজগুলো কি বিশ্বের ঈশ্বর নিযুক্ত অভিভাবক? এই কর্মসূচিকে বাধ্যত করার জন্য গুরুতর প্রচেষ্টা চালানো হয়েছিল, যার মধ্যে একাধিক গুপ্ত হত্যার প্রচেষ্টা ছিল, যা ব্যাপকভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ বলে মনে করা হয়। একিউ খানের সাথে ব্যবসা করা ইউরোপীয় কোম্পানিগুলোর কর্মকর্তারাও হামলার শিকার হন। পশ্চিম জার্মানিতে একজনের কাছে একটি চিঠি বোমা পাঠানো হয়েছিল। তিনি রক্ষা পেলেও তার কুকুরটি মারা যায়। আরেকটি বোমা হামলায় সুইস কোম্পানি পোরা ইঞ্জিনিয়ারিং এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্যবস্তু হন, যারা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর কাজ করত। ১৯৮০-র দশকের প্রথম দিকে ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয় যে তারা দুজন মিলে পাকিস্তানের রাওয়ালপিন্ডির পারমাণবিক স্থাপনায় বোমা মেরে তা ধ্বংস করে দিবে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই হামলা অনুমোদন করেন। একটি পরিকল্পনা তৈরি করা হয় যেখানে ইসরায়েলি বোমারু বিমানগুলো ভারতের গুজরাটের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানি স্থাপনায় হামলা চালাবে। কিন্তু গান্ধী পরবর্তীতে এই পরিকল্পনা থেকে সরে আসেন এবং পরিকল্পনাটি বাতিল করা হয়। ভারত এবং ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও আমেরিকা এই পারমাণবিক কর্মসূচিকে চোখ বুজে উপেক্ষা করে, কারণ পাকিস্তান ছিল তাদের একটি গুরুত্বপূর্ণ শীতল যুদ্ধের মিত্র। কিন্তু শীতল যুদ্ধের অবসানের সাথে সাথে সবকিছু বদলে যায়। ১৯৯০ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির প্রতিবাদে পাকিস্তানের অর্থনৈতিক এবং সামরিক সহায়তা বন্ধ করে দেয়। এরপর পাকিস্তান ঘোষণা করে যে তারা পারমাণবিক অস্ত্রের উন্নয়ন বন্ধ করে দেবে। তবে একিউ খান পরবর্তীতে প্রকাশ করেন যে গোপনে এই কার্যক্রম অব্যাহত ছিল। ১৯৯৮ সালে পাকিস্তান সফলভাবে তাদের নিজস্ব পারমাণবিক ওয়ারহেডের পরীক্ষা করে। খান একজন জাতীয় বীর হয়ে ওঠেন। তার নামে রাস্তা, স্কুল, এমনকি ক্রিকেট দলেরও নামকরণ করা হয়। কিন্তু তিনি আরো একটি বিশেষভাবে দুঃসাহসিক কার্যক্রমে
কার্যক্রমের আয়োজন করেছিলেন। 1980-এর দশকের মাঝামাঝি সময় থেকে খান একটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনা করেন, যা ইরান, উত্তর কোরিয়া এবং লিবিয়াকে প্রযুক্তি এবং নকশা সরবরাহ করত। মোসাদ মধ্যপ্রাচ্যে তার চলাফেরার উপর নজরদারি করছিল, কিন্তু এই বিজ্ঞানী ঠিক কি করছেন তা তারা ধরতে পারেননি। তৎকালীন মোসাদ প্রধান সাব্বাই সাভিদ পরবর্তীতে বলেছিলেন যে যদি তিনি খানের উদ্দেশ্য বুঝতে পারতেন তাহলে তিনি তাকে হত্যার নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করতেন। শেষ পর্যন্ত লিবিয়ার স্বৈরশাসক মুআম্মার গাদ্দাফি 2003 সালে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা করতে গিয়ে খানের এই কার্যক্রম ফাঁস করে দেন। গাদ্দাফি সিআইএ এবং MI6 কে জানান যে খান লিবিয়ায় সরকারের জন্য পারমাণবিক স্থাপনা তৈরি করেছেন, যার কিছু মুরগির খামার হিসেবে ছদ্মবেশে ছিল। যখন লিবিয়ার উদ্দেশ্যে একটি চালান সুয়েজ খাল দিয়ে পাচার হচ্ছিল, তখন সিআইএ তা জব্দ করে। তদন্তকারীরা ইসলামাবাদে একটি লন্ড্রির ব্যাগে অস্ত্রের ব্লুপ্রিন্ট খুঁজে পায়। 2004 সালে খান স্বীকার করেন। তিনি বলেন যে তিনি একাই এই কাজ করেছেন এবং পাকিস্তানি সরকারের কোনো সমর্থনই ছিল না। যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তানি সরকার খানকে 2009 সাল পর্যন্ত ইসলামাবাদে কার্যত গৃহবন্দী করে রাখে। তার জীবনের শেষ বছরগুলোতে খান ইসলামাবাদে একটি কমিউনিটি সেন্টারে অর্থায়ন করেন এবং বানরের খাবার খাওয়াতেন। পরবর্তীতে তিনি বলেন যে আমি দেশকে দুবার বাঁচিয়েছি। প্রথমবার যখন আমি পাকিস্তানকে একটি পারমাণবিক জাতি হিসেবে গড়ে তুললাম, এবং দ্বিতীয়বার যখন আমি স্বীকারোক্তি দিয়ে সমস্ত দোষ নিজের কাঁধে নিলাম। আমেরিকায় তাকে ব্যাপকভাবে নিন্দা করা হয়েছিল, কিন্তু যারা তাকে চিনত তারা বলতো যে খান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তিনি যা করছেন তা সঠিক। 2019 সালে তার মৃত্যুর 2 বছর আগে খান প্রকাশ্যে বলেছিলেন যে জাতির নিশ্চিত থাকা উচিত পাকিস্তান একটি নিরাপদ পারমাণবিক শক্তি, কেউ এর দিকে খারাপ নজর দিতে পারবে না।